আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন ভারত এবং বাংলাদেশ ইস্যু নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং Facebook, YouTube সহ সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে। আজকে আমরা একটু জেনে নিব যে আসলে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল নাকি বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল? আমরা সর্বপ্রথম জেনে নিব যে ভারতের থেকে কত টাকা বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে কত টাকা ভারতে যায়। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন ২০২২-২৩ অর্থবছরের যে অর্থনৈতিক লেনদেনের রেকর্ডটা ২০২২ সালের ২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়েছে। বাংলাদেশ থেকে পণ্য ভারতে পাঠানো হয়েছে $২ বিলিয়ন টাকার। অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে আসছে $২ বিলিয়ন। সেইখানে সেই একই অর্থবছরে যদি আমরা একটু লক্ষ্য করি, ভারত বাংলাদেশ থেকে ভারতে গেছে। আমরা তাদের কাছ থেকে ইনকাম করছি $২ বিলিয়ন আর তারা আমাদের থেকে ইনকাম করে নিছে $১৩.৮ বিলিয়ন। এখন ভাবতে পারছেন? একই অর্থবছরে। তাদেরকে আমরা যে পণ্যগুলো পাঠাই তার ভিতরে গার্মেন্টস জাত আ আ পণ্য আছে, পোশাক আছে। তো আমরা তাদেরকে পোশাক রপ্তানি করি আর তারা সেই পোশাকের কাঁচামালও কিন্তু আমাদেরকে রপ্তানি করে। এবং সেটি আ গাড়ি থেকে শুরু করে বিভিন্ন পণ্য আসে। আমি বিস্তারিত না বললাম। এবার আসি জবের ক্ষেত্রে। আপনারা জানলে অবাক হবেন। বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে রেমিটেন্স যায় ভারতে প্রতি অর্থবছরে $১০ বিলিয়ন। যেখানে আমাদের আ বিভিন্ন এটি সরকারিভাবে একটু কম আছে, বেসরকারিভাবে ১০ বিলিয়নই দেখায়। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, আ ভারতের কতজন শ্রমিক বাংলাদেশে কাজ করে এটি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা বা আমাদের প্রবাসী ভাইয়েরা ২২-২৩ অর্থবছরে $১৮.৬ বিলিয়ন পাঠিয়েছে বাংলাদেশে রেমিটেন্স। তারপরে আরেকটা তথ্য হচ্ছে বাংলাদেশ ভারতের ৫ম রেমিটেন্স মানে রেমিটেন্স যে পাঠায় যে দেশ রেমিটেন্স প্রধান দেশের ৫ নম্বরে আছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে তাহলে কি পরিমাণ রেমিটেন্স ইন্ডিয়াতে যায় একটু ভেবে দেখবেন। এবার আসি আমাদের সাধারণ চিন্তা ভাবনাগুলোতে। আপনারা নিউজ দেখলে লক্ষ্য করবেন বিভিন্ন গণমাধ্যম ইন্ডিয়ান যে সকল গণমাধ্যমগুলো আছে খেয়াল করবেন, করোনার সময় আমরা দেখেছি তাদের পর্যটন শিল্পে অর্থাৎ ভারতের যে পর্যটন শিল্পের মেক্সিমাম কিন্তু বাংলাদেশিরাই যায়। আর বাংলাদেশীদেরকে কেন্দ্র করে তাদের অনেক বাজার আছে, অনেক শপিং মল সহ অনেকগুলো বিষয় আছে যেগুলো বাংলাদেশের আ টুরিস্টদের উপরে নির্ভর করে। তো সেক্ষেত্রে যদি বাংলাদেশের মানুষ ভারতকে বর্জন করে, এই সেক্টর গুলো ডাউন হবে। আপনি যদি বাংলাদেশের মার্কেট প্লেস গুলো একটু লক্ষ্য করেন, আপনি একটা কসমেটিক এর দোকানে গেলে সেখানে আ ধরতে গেলে প্রায় 85% ইন্ডিয়ান পণ্য পাবেন। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যে করণীয়গুলো, আমাদের এই যে বেকার সমস্যার সমাধান প্লাস আমাদের যে করণীয়গুলো আছে বা আমাদের দেশকে গড়ার জন্য বা আমাদের অবস্থা হচ্ছে ওই যে ফুটা বালতির মতো। আমরা পানি নিয়ে আসতেছি বাট ওই ফুটা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি আমাদের এই অর্থগুলোকে আটকাতে চাই, আমরা যেটা আমাদের প্রবাসী ভাইয়েরা $18.৬ বিলিয়ন পাঠাচ্ছে এবং $১০ বিলিয়ন আ ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। তারা ইন্ডিয়ান যে মানুষগুলা বিভিন্ন সেক্টরে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে তারা নিয়ে যাচ্ছে। তারপরে আরেকটা বিষয়, আমরা যে পরিমাণ রপ্তানি করি তার চেয়ে বেশি আমদানি করি। তো এখানে আমাদের ফার্স্ট করণীয় হচ্ছে ভারতের পণ্যগুলো বর্জন করে বিকল্প বাংলাদেশী পণ্য ব্যবহার করা। আপনি ভারতের ডাভ শ্যাম্পু আ সরি ডাভ বিভিন্ন ইসের আছে। তো শ্যাম্পু বলে কথা না যে সাবান, শ্যাম্পু যে ফুড গুলা, বেবি ফুড গুলা যেগুলো আছে বা বাচ্চাদের যে বিশেষ করে দুধ বা এভরিথিং আমি আসলে বললে কয়েক মিনিট অ্যা ধরে বলা যায়। যে ভারতের যে পণ্যগুলো আপনি যদি একটা ভারতের সাবান আপনি বর্জন করলেন, বাংলাদেশে কিয়া উঠবে। এখন যদি কিয়া সাবানের সেলস যেটা আছে তার চেয়ে যখন ১০ গুণ বাড়বে, স্বাভাবিকভাবে লোক তখন বেশি লাগবে। লোকের প্রয়োজনটা তখন একটু বেশি দেখা দিবে। তো তখন আমাদের বেকারের যে সমস্যাটা এটাও সমাধান হবে। তো আমাদের ১ম উচিত তাদের পণ্যগুলো বর্জন করা। আজকে একটা আ মিডিয়াতে দেখলাম যে তারা বরাবরই তারা একটু বলেই আরকি। আমাদের ছোট দেশ হিসাবে তারা আ স এটা আমি সবাইকে বলব না। কিছু, কিছু গণমাধ্যমে এটা বলতে শুনেছি
যে আমরা ছোট দেশ, এরা কি করবে? আসলে একটু বন্ধ করে দেখেন। করোনার সময় মনে আছে কলকাতার দোকানগুলা, টুরিস্ট পয়েন্ট যেগুলা, সেখানে হোটেল, রেস্তোরাঁগুলা, ওখানে দেখা যাচ্ছিল যে একেবারে জনশূন্য। তো এখানে এই যে বিভিন্ন সেক্টর, আজকে একটা নিউজে দেখলাম যে আ রোগী, বাংলাদেশের যে রোগীগুলো আছে এরা চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ভারতে যায়। আ যাওয়ার জন্য তাদের যে একটা চাপ থাকে, এই ভারতে মানুষ না যাওয়ার কারণে তাদের এই সেক্টর গুলো কিন্তু খালি। অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা বিকল্প করব। আমাদের বাংলাদেশেও ইনশাআল্লাহ অনেক সুন্দর ভালো মানের ডাক্তার আছে। আ এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস স্যার, আ এবং ছাত্ররা, আমার ছাত্র ভাইদের ভিতরে যারা সমন্বয়ক আছেন তারাও উদ্যোগ গ্রহণ করছেন। ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশেও অনেক সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং আমরা করব ইনশাআল্লাহ। বাঙালি চাইলে সবকিছু করতে পারে। তো আমি সবাইকে এতটুকু রিকোয়েস্ট করব, আপনারা ইন্ডিয়া ইন্ডিয়াকেই পুরো বর্জন করতে হবে। শুধু পণ্য না। তারা এই যে বিষয়গুলো, আপনি এই যে বন্যা দুর্গত এলাকার যে বিষয়গুলো আপনি যদি দেখেন, তারা যদি আমাদের কিছু সময় আগে জানাতো, কিছু সময় আমাদেরকে একটু জানাতো, তাহলে এতটা ক্ষয়ক্ষতি হতো না। এতটা ক্ষয়ক্ষতি কখনোই সম্ভব ছিল না। এমনকি এই যে ইস্যুতে তারা, এই যে আমাদের সরকার পতনের ইস্যুতে কয়েকটা তথ্য, বিশেষ করে এই যে হিন্দু-মুসলমান একটা দাঙ্গা বাঁধানোর জন্য তারা প্রচুর চেষ্টা করেছিল। এখানে তাদের সেভেন সিস্টারের যে ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে এই ধরনের ইস্যু নিয়ে কোনো হিন্দু সেখানে একদম, মানে বলা যায় যে পুরোপুরি ইন্ডিয়ান গভর্নমেন্টের বিপক্ষে গিয়ে তিনি বাংলাদেশের পক্ষে থেকে এক প্রকার তিনি বক্তব্য দিয়েছেন। যে আসলে এখানে আ যে বিষয়টা বোঝানো হচ্ছে, এই ১৫ বছরে যারা একটু বেশি লাফালাফি করছে, মানুষকে কষ্ট দিছে, তারাই কিন্তু আজ বাড়ি ছাড়া। যারা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, তারাই বাড়ি ছাড়া। তো এখানে হিন্দু মুসলমান বলে তো বিষয় না। সেই অত্যাচারটা যদি একজন হিন্দু করে থাকে, তাকে তো ভয় পেতেই হবে। আর সে এখন তো ভয়তে পালাবেই। আর যদি কোন মুসলমান করে থাকে, সেও পালাবে। এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বা এই যে সংখ্যালঘুর যে বিষয়টা আসছে, এই বিষয় নিয়ে কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যে কেউ যায়নি। এরকম একটা বিবৃতি তিনি দিয়েছেন। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে অলরেডি তাদের ভিতরে একটা ভাঙন সৃষ্টি হচ্ছে। আমরা চাইলে সবকিছু সম্ভব। আমরা বয়কট করে কোকা-কোলাকে নামিয়ে দিয়েছি। আমরা বয়কট করে এক দফা দিয়ে আমাদের ছাত্র সমাজ স্বৈরাচারী সরকারকে নামিয়ে দিয়েছে। আমরা চাইলে ভারতকেও নামানো সম্ভব। একটু ধৈর্য ধরুন। আ তারা বড় দেশ হতে পারে। তারা আমাদের উপর নির্ভরশীল, আমরা তাদের উপর নির্ভরশীল না। আমাদের কাছে টাকা আছে, আমরা টাকা দিলে যেকোনো দেশে পণ্য আমদানি করতে পারব। টাকা থাকলে পণ্য পাওয়া যাবে। বাট তাদের পাশের যে দেশগুলো আছে, ভারতের চারপাশে যে দেশগুলো আছে, এরা কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক নাই তাদের। সেক্ষেত্রে তাদের পণ্যগুলো সেল করা কিন্তু টাফ হবে। সুতরাং আমি বলব, শুধু যে এখানে এই যে বাংলাদেশে কিন্তু আ আ বাইক যেটা চলাচল হয় বেশি, আ টু হুইলার। টু হুইলারের মেক্সিমাম কিন্তু ইন্ডিয়ানটাই ইউজ হয়। তো আমি সকলকে অনুরোধ করব, আপনারা এই ভারতের কোন রকম পণ্যই কিনবেন না। সেটা বাইক হোক বা কোন পণ্য হোক বা ৳২ র একটা চকোলেট হোক। আজকে ভারতের একটা চকোলেট কোম্পানি যদি বয়কটের জন্য চলে যায়, কালকে আমার বাংলাদেশে আরেকটা কোম্পানি তৈরি হবে। আরেকটা চকোলেট ফ্যাক্টরি তৈরি হবে। সে সময় কি হবে? আমার দেশের পণ্য আমার দেশে বিক্রি হবে, আমার দেশের শ্রমিক কাজ করবে এবং আমার দেশের মানুষের থেকে প্রফিট নিবে। আমার দেশের প্রবাসী ভাইরা যে পরিশ্রম করে তাদের কষ্ট উপার্জিত রেমিটেন্স আমাদেরকে দিচ্ছে, সেটা আমাদের দেশেই থাকবে। আমাদের দেশের জিডিপি বাড়বে। আমাদের দেশের পণ্যের দাম কমবে। সবকিছু মিলায় আমাদেরই প্রফিট হবে। আশা করি আপনারা বুঝেছেন বা বুঝবেন। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।